ভোর ৬টা। প্রতিদিনের মতোই সূর্য উঠেছে, কিন্তু আজ কিছু একটা অস্বাভাবিক। ঢাকার রাস্তায় কোনো বাস নেই, কোনো রিক্সা নেই, কোনো সিএনজি নেই। রাস্তার মোড়ে ট্রাফিক পুলিশ নেই, মেট্রো রেল চলছে না, অফিসের দরজা খুলছে না, স্কুল কলেজের গেট বন্ধ। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, ঢাকার কোটি মানুষের ব্যস্ত শহরটা যেন হঠাৎ নিঃশব্দ হয়ে গেছে। ধরুন, কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, কোনো যুদ্ধ নয়, কোনো বড় রাজনৈতিক ঘটনা নয়, কোনো মহামারীও নয়, শুধু একটা অদ্ভুত কারণে ঢাকার সব ধরনের স্বাভাবিক কার্যক্রম ২৪ ঘন্টার জন্য বন্ধ। এখন প্রশ্ন হলো, মাত্র ২৪ ঘন্টার জন্য ঢাকা থেমে গেলে আসলে কি হবে? প্রথম ১ ঘন্টায় কি হবে, ৬ ঘন্টা পর কি হবে, আর ১২ ঘন্টা পর কি হবে, আর সর্বশেষ ২৪ ঘন্টা শেষে বাংলাদেশের অর্থনীতি ও মানুষের জীবনে এর প্রভাব কতটা হতে পারে? আজকের দ্য ক্রেজি ওয়ার্ল্ডের ভিডিওতে আমরা কল্পনা করব সেই অসম্ভব ২৪ ঘন্টাকে। প্রথম একটা বিষয় বুঝে নেওয়া দরকার। ঢাকা শুধু বাংলাদেশের রাজধানী নয়, এটা দেশের সবচেয়ে বড় প্রশাসনিক, অর্থনৈতিক ও কর্মসংস্থানের কেন্দ্রগুলোর একটি। ২০২৫ সালের একটি ডিসিসিআই আলোচনায় বলা হয়েছিল, গ্রেটার ঢাকা দেশের জাতীয় জিডিপি এর প্রায় ৪৫% সাথে যুক্ত এবং এই শহরের উপর বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান নির্ভর করে। অর্থাৎ ঢাকার একটা বড় অংশ যদি হঠাৎ থেমে যায়, তার প্রভাব শুধু ঢাকার মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এর রিপেল ইফেক্ট ছড়িয়ে যেতে পারে দেশের অন্যান্য শহরেও। কারণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ঢাকায় আসে চাকরির জন্য, ব্যবসার জন্য, চিকিৎসার জন্য, পড়াশোনার জন্য এবং প্রয়োজনীয় পণ্য বিক্রি বা কেনার জন্য। তাই ঢাকা থেমে যাওয়া মানে শুধু রাস্তা ফাঁকা হয়ে যাওয়া না, একটা বিশাল ইকোনমিক্যাল মেশিনের অনেকগুলো গিয়ার একই সঙ্গে থেমে যাওয়া। সকাল ৭টা। সাধারণ দিনে এই সময়টায় ঢাকার অনেক জায়গায় শুরু হয়ে যায় মানুষের ছুটে চলা, কিন্তু আজ বাস নেই, রিক্সা নেই, সিএনজি নেই, রাইড শেয়ারিং নেই। অফিসগামী মানুষ রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছে। প্রথমে সবাই ভাববে হয়তো একটু দেরি হচ্ছে, তারপর ১৫ মিনিট, ৩০ মিনিট, ১ ঘন্টা। মানুষ বুঝতে শুরু করবে আজ সমস্যাটা শুধু ট্রাফিক জ্যাম নয়, আজ পুরো শহরের মোবিলিটি সিস্টেমটাই থেমে গেছে। আর এখানেই প্রথম বড় সমস্যা তৈরি হবে, মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছে না। চ্যাপ্টার ৩, ট্রান্সপোর্ট ইস্যুস। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। আমরা সাধারণত ভাবি ঢাকার রাস্তায় গাড়ি না থাকলে যানজট থাকার কথা নয়। কথাটাই সত্য, কিন্তু শহর থেমে গেলে তৈরি হবে অন্য ধরনের সমস্যা। কারণ শহর শুধু গাড়ি দিয়ে চলে না, শহর চলে মুভমেন্ট দিয়ে। মানুষ মুভ করে, খাবার মুভ করে, ওষুধও মুভ করে, কাঁচামাল মুভ করে, পণ্যও মুভ করে, কর্মীরা মুভ করে, এমনকি বর্জ্যও মুভ করে। এই মুভমেন্টের চেইনের একটা বড় অংশ যদি বন্ধ হয়ে যায়, তখন ফাঁকা রাস্তা শান্তির চিহ্ন নয়, বরং সেটা হতে পারে একটা বিশাল সিস্টেম ফেইলারের চিহ্ন। ঢাকার ট্রান্সপোর্টেশন সিস্টেমে মেট্রো রেল এখন একটি গুরুত্বপূর্ণ ম্যাস ট্রানজিট অপশন। ডিএমটিসিএল এর তথ্য অনুযায়ী ভবিষ্যতে বিভিন্ন এমআরটি লাইন চালু হলে প্রতিদিন মিলিয়ন সংখ্যক যাত্রী বহনের সক্ষমতা তৈরি হবে। শুধু এমআরটি লাইন 5 নর্দার্ন রুটের লক্ষ্যই ২০২৮ সালে প্রতিদিন প্রায় ১২,৩০,০০০ যাত্রী পরিবহন করা। এখন কল্পনা করুন, একটি সাধারণ কর্মদিবসে হঠাৎ মেট্রো রেলও বন্ধ। যারা প্রতিদিন দ্রুত যাতায়াতের জন্য মেট্রোর উপর নির্ভর করেন, তাদের অনেকেই বাধ্য হবেন বিকল্প ট্রান্সপোর্ট খুঁজতে। কিন্তু যদি একই সময়ে বাস, সিএনজি, রিক্সা সব কিছুই বন্ধ থাকে, তখন বিকল্প থাকবে খুব কম। এটাই দেখিয়ে দেয় একটা বড় শহরে ট্রান্সপোর্টেশন সিস্টেম কতটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটি মাধ্যম বন্ধ হলে অন্য মাধ্যম যেন পুরো সিস্টেমকে ধরে রাখতে পারে। এবার আসি এমন একটা বিষয় যেটা আমরা সাধারণত চিন্তাই করি না। ঢাকার খাবার আসে কোথা থেকে? আপনি সকালে বাজারে গিয়ে সবজি কিনবেন, কিন্তু সেই সবজি রাতারাতি আপনার বাজারে তৈরি হয়নি। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাক আসে, পাইকারি বাজারে পণ্য নামে, শ্রমিকরা সেগুলো আনলোড করে, তারপর ছোট ছোট ভেহিক্যালে করে বিভিন্ন বাজারে যায়। আর এই বিশাল সাপ্লাই চেইনের একটি গুরুত্বপূর্ণ হাব হলো কারওয়ান বাজার। সেখানে রাতের বেলায় দেশের বিভিন্ন জায়গা থেকে ট্রাক এসে সবজি, মাছ, ফলসহ নানা পণ্য নামায়। ২০২৬ সালে একটি প্রতিবেদনে দেখা যায়, রাত নামলেই কারওয়ান বাজারে ট্রাক, শ্রমিক এবং ব্যবসায়ীদের বিশাল কর্মযজ্ঞ শুরু হয়। এখন ধরুন এক রাতের জন্য এই সাপ্লাই চেইন বন্ধ। প্রথম কয়েক ঘন্টা হয়তো আপনি কিছুই বুঝবেন না, কারণ আগের দিনের স্টক দোকানে আছে। কিন্তু ১২ থেকে ২৪ ঘন্টার মধ্যে ফ্রেশ ভেজিটেবলস, মাছ,
ফল এসবের সাপ্লাইয়ে চাপ তৈরি হতে শুরু করবে। আর সাপ্লাই কমে গেলে কি হয় সেটা আমরা সবাই জানি, দাম বাড়ার চাপ তৈরি হয়। কারণ বাজার শুধু একটা বাজার নয়, এটি ঢাকার খাদ্য সরবরাহ ব্যবস্থার গুরুত্বপূর্ণ একটি অংশ। একটি প্রতিবেদনে ব্যবসায়ীদের উদ্ধৃত করে বলা হয়েছিল, একসময় প্রতি রাতে শত শত ট্রাক সেখানে সবজি নিয়ে আসতো এবং হাজার হাজার টন সবজি বাজারে ঢুকতো। এখন অবশ্যই মনে রাখতে হবে, একদিন বাজার বন্ধ মানেই ঢাকায় সঙ্গে সঙ্গে খাবারের সংকট হবে, এমনটা বলা ঠিক নয়। কারণ অন্যান্য বাজার, গুদাম, সুপারমার্কেট এবং অল্টারনেটিভ সাপ্লাই রুটস আছে। কিন্তু যদি ট্রান্সপোর্টেশন এবং হোলসেল ডিস্ট্রিবিউশন একই সঙ্গে বন্ধ থাকে, তাহলে শহরে ফুড সাপ্লাই চেইনের উপর চাপ পড়বে। আর এখানেই আমরা বুঝতে পারি, শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসও সবসময় চোখে দেখা যায় না। একটা রাস্তা, একটা ট্রাক, একটা ওয়্যারহাউস, একটা হোলসেল মার্কেট আর হাজার হাজার শ্রমিক সবাই মিলে তৈরি করে আপনার প্রতিদিনের খাবারের সাপ্লাই চেইন। কিন্তু খাবারের সাপ্লাই কিছুটা ধীরে হলেও অপেক্ষা করা যায়, চিকিৎসার ক্ষেত্রে অপেক্ষা করা যায় না। একজন হার্ট অ্যাটাক পেশেন্টের জন্য কয়েক মিনিটও গুরুত্বপূর্ণ হতে পারে, একজন অ্যাক্সিডেন্ট ভিকটিমের জন্য প্রতিটা মিনিট গুরুত্বপূর্ণ। আর এখানেই ট্রান্সপোর্টেশন বন্ধ হয়ে যাওয়ার সবচেয়ে ভয়ঙ্কর প্রভাব হতে পারে। ঢাকার অ্যাম্বুলেন্স সার্ভিস নিয়ে একটি গবেষণায় দেখা গেছে, জরুরি কল থেকে হাসপাতালে পৌঁছানো পর্যন্ত সময় অনেক ক্ষেত্রে দীর্ঘ হয় এবং ইমার্জেন্সি ভেহিক্যালকে রাস্তা না দেওয়ার মতো বিষয়গুলো দেরি হওয়ার সবচেয়ে বড় কারণ। এখন কল্পনা করুন, ঢাকা পুরোপুরি থেমে গেছে, একজন রোগীকে হাসপাতাল নিতে হবে, কিন্তু অ্যাম্বুলেন্সের সামনে রাস্তা থাকলেও হাসপাতালের স্টাফ পৌঁছাতে পারছে না, অক্সিজেন সিলিন্ডার আসতে দেরি হচ্ছে, মেডিসিন ডেলিভারি আটকে আছে, একজন ডক্টর হয়তো হাসপাতালে পৌঁছাতেই পারছে না। অর্থাৎ একটা শহর যখন থেমে যায়, হাসপাতালগুলো পুরোপুরি স্বাধীনভাবে চলতে পারে না। কারণ হাসপাতালের ভেতরে চিকিৎসার পাশাপাশি বাইরের লজিস্টিক্সও সমান গুরুত্বপূর্ণ। এবার আসি সবচেয়ে বড় প্রশ্নে, ঢাকা 24 ঘন্টা বন্ধ থাকলে কত টাকা ক্ষতি হতে পারে? এখানে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা বলে দেওয়া ঠিক হবে না, কারণ ঢাকা বন্ধ বলতে ঠিক কোন কোন সেক্টর বন্ধ থাকবে সেটা সিনারিওর উপর নির্ভর করে। তবে আমরা সমস্যার স্কেল বুঝতে পারি ট্রাফিকের এক্সিস্টিং কস্ট থেকেই। ওয়ার্ল্ড ব্যাংকের সাম্প্রতিক নথিতে ঢাকার ট্রাফিক সমস্যার কারণে প্রতিদিন প্রায় 3.2 মিলিয়ন ওয়ার্কিং আওয়ার্স নষ্ট হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে অ্যাভারেজ ট্রাফিক স্পিড 7 কিলোমিটার প্রতি ঘন্টায় নিচে থাকার কথাও উল্লেখ আছে। অর্থাৎ ট্রাফিক জ্যাম যখন স্বাভাবিক অবস্থাতেই এত বিশাল লস হয়, তখন ট্রান্সপোর্টেশন, বিজনেস অ্যাক্টিভিটি এবং সার্ভিসেস যদি সত্যি 24 ঘন্টা প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, তার ইকোনমিক ইম্প্যাক্ট নিঃসন্দেহে বড় হতে পারে। অফিসে এমপ্লয়ি নেই, দোকানে কাস্টমার নেই, ফ্যাক্টরিতে প্রোডাকশন কমে যায়, ডেলিভারি আটকে যায়, মিটিং বাতিল হয়, কনস্ট্রাকশন সাইট থেমে যায়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, একজন মানুষের হারানো সময়ও অর্থনৈতিক ক্ষতি। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, শহর বন্ধ হয়ে গেলে সবাই সমানভাবে ক্ষতিগ্রস্ত হবে না। একজন বড় ব্যবসায়ী হয়তো একদিন কাজ না করেও সামহাও ম্যানেজ করতে পারবেন, কিন্তু একজন দিনমজুর, একজন রিক্সা চালক, একজন ছোট দোকানি, একজন ডেলিভারি রাইডার, তাদের জন্য একদিন কাজ বন্ধ মানে একদিনের আয় বন্ধ। আর এই মানুষগুলোর অনেকেরই সেভিংস খুব সীমিত। তাই কোনো শহরে ক্রাইসিস শুধু জিডিপি দিয়ে মাপা যায় না, দেখতে হয় কার জীবনে কতটা আঘাত লাগছে। এখন ধরুন, ইন্টারনেট কিন্তু চালু আছে, মোবাইল ব্যাংকিং চালু আছে, ফেসবুক চলছে, ইউটিউব চলছে, মানুষ অনলাইন মিটিং করতে পারছে, তাহলে কি শহর পুরোপুরি সচল থাকবে? না, কারণ ডিজিটাল ইকোনমিও শেষ পর্যন্ত ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের উপর নির্ভর করে। আপনি অনলাইনে খাবার অর্ডার করলেন কিন্তু ডেলিভারি রাইডার নেই, আপনি অনলাইনে মেডিসিন অর্ডার করলেন কিন্তু ডেলিভারি ভেহিক্যাল নেই, আপনি অনলাইন বিজনেস চালাচ্ছেন কিন্তু ওয়্যারহাউস থেকে প্রোডাক্ট বেরোচ্ছে না। অর্থাৎ ইন্টারনেট ইনফরমেশন পাঠাতে পারে, কিন্তু ইনফরমেশনকে বাস্তব জিনিসে পরিণত করতে মানুষ ও ফিজিক্যাল মুভমেন্ট দরকার। এবার একটা অদ্ভুত বিষয় ভাবুন, আমরা প্রতিদিন বাসা থেকে ময়লা বের করি, কিন্তু সেই ময়লা কোথায় যায়? কেউ সেটা কালেক্ট করে, ভেহিক্যালে করে নিয়ে যায়, তারপর নির্দিষ্ট জায়গায় ফেলে দেয়। এখন যদি 24 ঘন্টা এই কালেকশন সিস্টেম বন্ধ থাকে,
প্রথম কয়েক ঘন্টা তেমন কিছু বোঝা যাবে না, কিন্তু শহরে হাজার হাজার বাসা, রেস্টুরেন্ট, মার্কেট এবং অফিস থেকে ওয়েস্ট জমতে থাকবে। বিশেষ করে ফুড ওয়েস্ট দ্রুত দুর্গন্ধ ছড়ায়। অর্থাৎ একটা ফাংশনাল সিটির সবচেয়ে আন্ডাররেটেড সার্ভিসগুলোর একটি হলো ওয়েস্ট ম্যানেজমেন্ট। আমরা সেটা নোটিস করি না যতক্ষণ না সেটা বন্ধ হয়ে যায়, কিন্তু এটাও কিন্তু আমাদের জন্য ঠিক একইভাবে গুরুত্বপূর্ণ। কেননা এটি যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের জীবনযাপন করতে আরও বেশি কঠিন হয়ে যাবে, আমাদের প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণ কমে যাবে, আর আমরা অতিরিক্ত দুর্গন্ধ ও ময়লার কারণে বিভিন্ন রোগ যেমন ডায়রিয়ার মতো অসুস্থ হতে পারি। এখন দুপুর 12টা, অর্থাৎ শাটডাউনের প্রায় 6 ঘন্টা পার হয়ে গেছে। মানুষ বুঝে গেছে আজ আর স্বাভাবিকভাবে কিছু হবে না। অফিস বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ, অনেক দোকানও বন্ধ। মানুষের মধ্যে প্রথমে একটা অদ্ভুত এক্সাইটমেন্ট তৈরি হতে পারে, কারণ জীবনে এমন ফাঁকা ঢাকা খুব কম মানুষ দেখেছে। কিন্তু কিছুক্ষণ পর এক্সাইটমেন্ট বদলে যাবে খারাপ লাগাতে। মানুষ ভাববে কখন আবার সব চালু হবে, বাজারে স্টক কতদিন আছে, হাসপাতালে কী অবস্থা, আগামীকাল কী হবে। আর সবচেয়ে বড় প্রশ্ন, এই শাটডাউন যদি 24 ঘন্টার বদলে 48 ঘন্টা হয় তাহলে মানুষের কি হবে? অবশেষে 24 ঘন্টা শেষ। ধীরে ধীরে বাস চলতে শুরু করলো, রাস্তায় গাড়ি ফিরলো, বাজার খুললো, অফিসের দরজা খুললো, মানুষ আবার রাস্তায় বের হলো। দেখতে দেখতে ঢাকা আবার আগের মতো হয়ে গেল। কিন্তু প্রশ্ন হলো, সব কিছু কি সত্যি আগের মতো থাকবে? না, একদিনের শাটডাউনের পরও সাপ্লাই চেইন রিকভার করতে সময় লাগতে পারে। ডিলেড ডেলিভারিজ একসঙ্গে আসবে, মার্কেটের ডিমান্ড ও সাপ্লাইতে অস্থায়ী ইমব্যালেন্স হতে পারে, হসপিটাল সিস্টেমে ব্যাকলগ তৈরি হতে পারে, বিজনেসের পোস্টপোন্ড ওয়ার্ক একসঙ্গে জমা হতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানুষ বুঝতে পারবে একটা শহরকে আমরা যতটা স্বাভাবিক মনে করি, বাস্তবে তার প্রতিটি মুহূর্ত কতগুলো ইনভিজিবল সিস্টেমের উপর নির্ভর করে। এই হাইপোথেটিক্যাল সিনারিওর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমরা ভাবি শহর মানে বড় বড় বিল্ডিং, কিন্তু আসলে শহর বিল্ডিং দিয়ে চলে না। শহর চলে মানুষ দিয়ে, ট্রান্সপোর্ট দিয়ে, সাপ্লাই চেইন দিয়ে, ইলেকট্রিসিটি দিয়ে, ওয়াটার দিয়ে, ওয়েস্ট ম্যানেজমেন্ট দিয়ে, হসপিটাল দিয়ে, কমিউনিকেশন দিয়ে এবং হাজার হাজার এমন কর্মীর মাধ্যমে যাদের আমরা প্রতিদিন দেখি কিন্তু তাদের কাজের গুরুত্ব বুঝি না। একজন বাস ড্রাইভার, একজন রিক্সা পুলার, একজন ক্লিনার, একজন পোর্টার, একজন ডেলিভারি রাইডার, একজন মার্কেট ওয়ার্কার, প্রত্যেকেই এই বিশাল মেশিনের একটা ছোট গিয়ার। একটা গিয়ার থামলে হয়তো মেশিন চলবে, কিন্তু হাজার হাজার গিয়ার একসঙ্গে থেমে গেলে পুরো মেশিনটাই থেমে যাবে। আর সাথে সাথে আমরা সাধারণ মানুষরাও খুব ক্ষতিগ্রস্ত হব। তাহলে শেষ প্রশ্নটা হলো, ঢাকা 24 ঘন্টা থেমে গেলে কি বাংলাদেশও থেমে যাবে? পুরোপুরি নয়, কারণ বাংলাদেশ শুধু ঢাকা নয়, চট্টগ্রাম আছে, সিলেট আছে, রাজশাহী আছে, খুলনা আছে, বরিশাল আছে, রংপুর আছে। দেশের এরকম আরও আরও অনেক অনেক জেলা আছে। দেশের অসংখ্য শহর, গ্রাম, বন্দর, শিল্পাঞ্চল নিজেদের মতো করে চলতেই থাকবে। কিন্তু ঢাকা বাংলাদেশের অর্থনীতি, প্রশাসন এবং কর্মসংস্থানের এত বড় কেন্দ্র যে এখানে বড় ধরনের সমস্যার ইফেক্ট দেশের অনেক জায়গায় পৌঁছাতে পারে। আর এখানে আমাদের সামনে সবচেয়ে বড় প্রশ্নটা আসে, আমরা কি এমন একটা বাংলাদেশ তৈরি করতে পারি যেখানে দেশের সব সুযোগ সুবিধা শুধু একটি শহর কেন্দ্র করে থাকবে না, যেখানে মানুষকে চাকরির জন্য ঢাকায় আসতেই হবে না, যেখানে ভালো হাসপাতাল শুধু রাজধানীতে থাকবে না, যেখানে ভালো বিশ্ববিদ্যালয়, বিজনেস অপরচুনিটি, ইন্ডাস্ট্রি দেশের বিভিন্ন অঞ্চলেও তৈরি হবে। কারণ ঢাকার ওপর চাপ যত বাড়বে শহর তত বেশি ভালনারেবল হবে। আর যদি দেশের অন্যান্য শহরও শক্তিশালী হয় তাহলে ঢাকা শুধু বড় হবে না, আরও লিভেবল হবে, আরও শক্তিশালী হবে। মানুষ এখানে থেকে আরও বেশি শান্তি পাবে। হয়তো কখনোই আমরা চাইবো না ঢাকা 24 ঘন্টার জন্য থেমে যাক, কারণ সেই 24 ঘন্টা আমাদের জন্য ভয়ঙ্কর হতে পারে। কিন্তু একটা শহরকে বুঝতে কখনো কখনো কল্পনা করতে হয়, যদি সব কিছু একদিনের জন্য বন্ধ হয়ে যায় তখন আমরা কি হারাবো? সেই প্রশ্নের উত্তরেই আমাদের বলে দেয় আমরা প্রতিদিন আসলে কতটা জটিল একটা শহরের উপর নির্ভর করে বেঁচে আছি। ঢাকা প্রতিদিন আমাদের জন্য ছুটছে, মানুষ ছুটছে, বাস ছুটছে, ট্রেন ছুটছে, বাজার ছুটছে, পণ্য ছুটছে, আর সেই ছুটে চলার নামই ঢাকা। তাই প্রশ্নটা শুধু ঢাকা থেমে গেলে কি হবে এভাবে না করে আসল প্রশ্নটা হওয়া উচিত, ঢাকাকে কিভাবে এমনভাবে তৈরি করা যায় যাতে কোনো দিন থেমে গেলেও বাংলাদেশ থেমে না যায়। আপনার কি মনে হয় ঢাকার সবচেয়ে বড় সমস্যা কোনটি? যানজট, অতিরিক্ত জনসংখ্যা,
নাকি সব কিছু ঢাকা কেন্দ্রিক হয়ে যাওয়া? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন আরও ডকুমেন্টারি পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বি হাম্বল, বি সেফ।